এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। জাতীয় ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে সামনে রেখে হঠাৎ পাল্টাপাল্টি বক্তব্য বেশ আলোচনায় উঠে এসেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং তাদের রাজনৈতিক ও আদর্শিক মতামত দিচ্ছেন। এবং নির্বাচনকে সামনে রেখে দলগুলোর জোটভিত্তিক রাজনীতিও এখন আলোচনা। এসব নিয়ে আজকে আলোচনা করব। আমরা শিরোনাম রেখেছি রাজনীতির হিসাব নিকাশ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, যেই পাল্টাপাল্টি বক্তব্য বলছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেটি বলেছেন যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। অপরদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটি বলেছেন যে বিএনপি মহাসচিবের দাবি আর একটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত। এটি নিয়ে কিন্তু আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিবের, সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ আজাদ দিবসের এক আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। কারণ আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে ফেসবুক পোস্টে দাবি করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বক্তব্যকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম হুবহু সেই লেখা পোস্ট করেন তার প্রোফাইলে। নিজের ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন তারাও সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলেও জানান তিনি। বিএনপির সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ ও একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। জনগণের এই ঐতিহাসিক লড়াইয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বাধা দেয়া মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের সমর্থন জানিয়ে নিজের পোস্টের কমেন্টে সেটিও তুলে ধরেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনি বিএনপির যুগ্ম মহাসচিব, সর্বপ্রথম আপনার কাছেই আসব। এই যে বিবিসি বাংলাকে প্রথমে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে, তা না হলে তারা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এবং আজকে যেটি তিনি বলেছেন যে কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, এই কিছু বিষয়গুলো কি, কোথায় মনে হচ্ছে যে নিরপেক্ষতা নাই? প্রথমে আপনাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। উনি চেয়ারম্যান এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার সাথে প্রথম ওনার টক শো, তো উনি নির্বাচিত হয়। আপনাকে আমি অভিনন্দন এবং আপনার সফলতা কামনা করছি। তো দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, আমরা আজকে সারাদিনই বিভিন্ন মিডিয়াতে এই সংক্রান্ত কিছু নিউজ দেখেছি। এটা নিউজগুলো কিছু টুইস্ট করা হয়েছে, কিছু ভুল বুঝাবুঝিও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো নিরপেক্ষ সরকারের দাবি জানাননি। তিনি বলেছেন নিরপেক্ষ নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যদি কেউ নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষ চরিত্র সেটা হারাবে, এরকমটাই উনি ইঙ্গিত করেছেন। এবং তিনি কখনোই কিন্তু দাবি করেননি যে এই মুহূর্তে আপনার বা নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার দিতে হবে। উনি বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার কথাটাই কিন্তু উনি সে প্রয়োজনীয়তার কথাটাই তিনি বারবার কিন্তু উল্লেখ করেছেন।
এবং আমি যদি ভুল না করে থাকি বা না ভুল শুনি তাহলে বলবো যে উনি যথার্থই বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে এই সরকারের থেকে যদি কেউ রাজনীতি করতে চান তাদেরকে সরকার থেকে বের হয়ে যেয়ে রাজনীতি করা উচিত। এটা তো যথার্থই, কারণ এই সরকারে যারা সম্পৃক্ত থাকবে তারা কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত হোক এটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ চায় না। আবার ধরেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম, উনি এখন মাননীয় উপদেষ্টা, তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও যদি আমরা দেখি সেখানেও কিন্তু আসলে একটা ভুল বুঝাবুঝির থেকেই উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা কিন্তু সঠিকভাবে অনুধাবন করেন নাই, না করেই কিন্তু উনি একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছেন। তো সেই স্ট্যাটাসের যেটা লেখা হয়েছে তিনি বলেছেন, আমি একটু বলি আপনাকে, যেটা আজকে বিভিন্ন মিডিয়াতে এসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বা নিরপেক্ষ সরকারের বিষয়ে যেটা এসছে, যে তিনি বলেছেন যে বিএনপি ১/১১-র মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। আসলে ১/১১-র মতো তত্ত্বাবধায়ক সরকার নয়, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছে। আপনারা জানেন যে এই দাবিটি কিন্তু আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগ তারা এই আন্দোলন করে বিএনপি আমলে তারা কি ঘটনা ঘটিয়েছিল, পরবর্তীতে বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে সেটা কিন্তু মেনে নিয়ে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। এবং এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরপর বেশ কয়েকটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। সেই সব নির্বাচনে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, কখনো বিএনপি ক্ষমতায় গেছে। কিন্তু পরবর্তীতে 1/11-এর যে সরকারটা আসলো সেইটার কনসেপ্ট আর তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট কিন্তু এক নয়। তো আপনি দেখেন যে 2023 সালের 7ই মে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের তিনিও কিন্তু একই কথা সেদিন বলেছিলেন, বিএনপি ১/১১-র মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। আর আজকে নাহিদ ইসলাম বললেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১-র ইঙ্গিত। এই দুইজনের বক্তব্য কিন্তু হুবহু একটা মিল আছে, যদিও আমরা মনে করি যে নাহিদ ইসলামের যে বক্তব্য সেটা নিশ্চয়ই ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিধ্বনি না। তারপরেও আমি বলবো যে এই মিল কিন্তু আমরা খুঁজে পাই। তো আমরা বলেছি যে সেই ১/১১-র সরকার আর তত্ত্বাবধায়ক সরকার তো এক নয়। এই ১/১১-র সরকার তো তৈরি করেছিল আওয়ামী লীগ, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সে তত্ত্বাবধায়ক সরকারের কে আপনার অস্থির করে দিয়ে বঙ্গভবনে অক্সিজেন বন্ধ করার হুমকি দিয়ে আপনার নৈরাজ্য সৃষ্টি করে ১/১১ সরকার এনেছিল। আমরা কিন্তু সেই ১/১১ সরকার আনার বিপক্ষে। ১/১১ সরকারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিএনপির। এখানে যদি নাহিদ ইসলামের পুরো এই অংশটুকু যদি আমি একটু কোট করে যদি বলি, তিনি বলেছেন বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটা ১/১১ সরকার প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। এই যে বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলতে কি বুঝাচ্ছেন? আপনি না, উনি বিএনপির একজন গুণগ্রাহী মনে হয়, মানে বিএনপির ভালো চান বলেই হয়তো তিনি এটা বলেছেন। তো ওনাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি যেটা বলছি যে আমরা কিন্তু মানে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার চাই নাই। আমরা বলেছি যদি আমি আবারও বলছি, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষ চরিত্র হারায় তখন স্বাভাবিকভাবে একটা নিরপেক্ষ নির্বাচন তো সে করতে পারবে না। এই সরকারের উপর তো আস্থা থাকবে না রাজনৈতিক দলগুলো এবং জনগণের। সেই কারণেই তখন হয়তো একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ধরেন এই সরকারের যারা আছেন তারা আপনার বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে, রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার তৎপরতা চালাচ্ছেন বলে জনগণ মনে করছে। এই বিষয়ে এই যে কথাগুলো বললেন এবং নাহিদ ইসলামের পুরো পোস্টে কিন্তু আরও বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, সেই বিষয়গুলোতে যাব। কিন্তু তার আগে যদি আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে যাই, আর কি এবি পার্টির চেয়ারম্যান হিসেবে আপনাদের প্রতিক্রিয়া কি এই যে নিরপেক্ষ সরকার নিয়ে একটি প্রশ্ন তোলা হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই এবং দর্শক মণ্ডলীকেও। আজকে তো সারাদিন এটা খুব আলোচনার বিষয়। তা আমি একটা ডিপ্লোম্যাটিক প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, পরে আমি টোটাল পড়লাম। দেখেন, মির্জা ফখরুলকে কিন্তু যিনি প্রশ্ন করেছেন বিবিসিতে,
উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন যে আপনার কি মনে হয় সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন কোনো প্রশ্ন তৈরি হয়েছে? মির্জা সাহেব কিন্তু বলেছেন এখন কোনো প্রশ্ন নেই, আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। আমরা ধরেন আমি আপনাকে বললাম যে আমি এখন চলে যাব, এরপরে যখন আমি আপনাকে বললাম যে আমি এখন যাব না, আরও কিছুক্ষণ আছি, তাহলে প্রিভেইল করে কোনটা? পরেরটা। তো মির্জা ফখরুল সাহেব বলেছেন কথার কথা হিসাবে যে যেহেতু এখানে আলোচনাটা উঠেছে যে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল করবেন এবং রাজনৈতিক দল হচ্ছে, ফেব্রুয়ারিতে দল ঘোষণা হবে, এটাকে কিন্তু আমরা স্বাগত জানিয়েছি এবং আমি যতটুকু জানি বিএনপিও স্বাগত জানিয়েছে। এখানে কথার মারপ্যাচ দিয়ে আজকে বেশ মানে খুব উত্তপ্ত আলোচনা হচ্ছে। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন সেটার সাথে কিন্তু আমি আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যের মিল খুঁজে পাচ্ছি। কারণ মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সরকারের অংশ কেউ যদি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং তাহলে আমরা ইলেকশনের সময় একটা নিরপেক্ষ সরকার চাইব। এবং এরপরে বলছেন এখন পর্যন্ত ওনার কাছে মনে হচ্ছে না যে এই সরকারের কোনো নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আবার আসিফ মাহমুদ বলছেন, মাননীয় উপদেষ্টা, উনি বলছেন যে আমরা যদি আমাদের মধ্য থেকে কেউ যদি রাজনৈতিক দলে যোগ দেয় তাহলে সে সরকার থেকে বেরিয়েই যোগ দিবে। তার মানে তো এখানে আমি কোনো কথার মধ্যে কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। এটা যখন আমাদের বিভিন্ন সময় আলোচনা হয়েছে সেখানে আমরা বলেছি যে আপনারা যারা সরকারে আছেন রাজনৈতিক দল গঠনে আপনাদের থাকা দরকার যদি থাকতে হয়, কারণ আপনাদের একটা বিরাট ভূমিকা এবং পরিচিতি তৈরি হয়েছে এবং একটা রাজনৈতিক দল তৈরি করার কিন্তু অনেকগুলো হার্ডেলস আছে, অনেকগুলো কনফ্লিক্ট আছে। তো তারা যেহেতু পুরো আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিল, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে এবং পুরো আন্দোলনের নেতৃত্বের একটা হিরোইক পজিশন তাদের আছে, সুতরাং আমাদের অনেকের ধারণা যারা আমরা তাদেরকে পছন্দ করি বা আমি মনে করি বিএনপিও তো বলেছে যে আমরা এই সরকারকে, আমরাই তো এই সরকারের ব্যাপারে, যেমন আপনি দেখবেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম যখন বলছেন, উনি বলছেন আমরা তো চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলো আপনারা জাতীয় সরকারে আসেন। মির্জা ফখরুল সাহেব এটা কিন্তু আগে অনেকবার বলেছেন যে আমরা কিন্তু ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছি, যে তোমরাই বিপ্লব করেছ, তোমরাই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা তোমরা গ্রহণ করো। অর্থাৎ রাজনৈতিক দল কোনো জাতীয় সরকার গঠনের ব্যাপারে একমত হয়নি তখনও। এরপরেও কিন্তু জাতীয় সরকার গঠনের কিছু আলোচনা আমাদের মধ্যে হয়েছিল। আমরা কিন্তু সকলেই একমত হয়ে বলেছি যে আমাদের এই জাতীয় সরকারের প্রয়োজন নেই, এই অন্তর্বর্তীকালীন সরকারই সঠিকভাবে দায়িত্ব পালন করলে চলবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি মোটা দাগে যে তিনটা বিভক্তি বা যে বিতর্ক দেখতে পাচ্ছি কথার মধ্যে, একটা হচ্ছে যে ছাত্ররা যে রাজনৈতিক দল করতে চাচ্ছে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা থাকবে কিনা। তো এটা তো এখন পর্যন্ত কেউ বলছে না থাকবে, ওরাও বলছে থাকবে না, তাহলে এটা নিয়ে তো বিএনপির আপত্তি নাই। কিন্তু বিএনপির উষ্মা আছে, বিএনপির উষ্মা না শুধু, অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকের উষ্মা আছে যে যদি সরকারের সাথে সম্পৃক্ততা থাকে। এখানে কিন্তু নাহিদ ইসলাম কিছু ভালো কথা বলেছেন, যে উনি বলেছেন যে দেখেন আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিএনপিকে প্রাধান্য দিয়েছি, অর্থাৎ বিএনপির সুপারিশকৃত লোকেরাই কিন্তু সরকারে আছে। এখন আপনি যদি বলেন যে যারা সরকারে আছে তারা বিএনপির লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করছে বা কোথাও জামাতের লোকদেরকে প্রোভাইড করছে, এবং আমরা যারা আন্দোলনের সম্পৃক্ত শক্তি ছিলাম আমাদের পছন্দসই লোকদেরকেও তো বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। এটা এই জন্য নিয়োগ দেওয়া হয়নি যে এটা আমাদের দলীয় নিয়োগ, এটা নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে যে এদের কোনো না কোনো ক্ষেত্রে আন্দোলনের ভূমিকা ছিল। যেমন নাহিদ ইসলাম কিন্তু আপনি দেখেছেন যে অ্যাটর্নি জেনারেলের কথা বলেছে, তাহলে অ্যাটর্নি জেনারেল তো একটা দীর্ঘ সংগ্রাম করেছেন উনি। আমাদের আপনার মনে থাকার কথা যে চিফ প্রসিকিউটর হিসাবে তাজুল ইসলাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আন্দোলনকালীন সময়ে এই যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে তাদের জন্য কিন্তু একটা আইনি সেল করে উনি এই আইনি সেলের প্রধান ছিলেন। এরা সবাই আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলেই তাদেরকে সেখানে বিভিন্ন পদে তাদেরকে দেওয়া হয়েছে, এবং সচিবালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখছি যে তারা দীর্ঘ সময় ধরে নির্যাতিত ছিলেন, বঞ্চিত ছিলেন, অবহেলিত ছিলেন, তাদের বিরুদ্ধে নানা রকমের হয়রানি করা হয়েছে। তাহলে এই জায়গাটায় আমরা যদি দলীয়ভাবে দেখি যে বর্তমান সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, পলিটিক্যালি যদি আপনি দেখেন তাহলে বেশি বেনিফিটেড কিন্তু বিএনপি, অ্যান্ড নেক্সট টু দি বিএনপি আপনি দেখবেন হয়তো জামাত বা অন্যান্য আরও দলের লোকেরা আছেন। সুতরাং আমি যেটা মনে করি যে এই বিতর্কের মধ্য দিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হলে এটাকে আমি আননেসেসারি একটা ডিবেট হিসেবে দেখি, এবং আমি মনে করি একটা কথাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখিয়ে এই বিতর্কটা তৈরি করা হয়েছে। আপনি যদি এখন অন্তর্বর্তীকালীন সরকারের লোকদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা যদি বিতর্কিত হন, আপনাদের দ্বারা একটা
প্রপার ইলেকশন কন্ডাক্ট করা সম্ভব কিনা, ওনারাও তো বলবেন যে না এটা সম্ভব না। তাহলে ওনারা তো চান না যে আমরা কোনো পলিটিক্যাল পজিশন নিয়ে একটা ইলেকশন কন্ডাক্ট করবো, এটা তো ওনারা রাজি হবেন না। সুতরাং এই পার্সপেক্টিভে মির্জা সাহেবের কথা তো আমি ভুল ধরতে পারি না। তাহলে তো এই জায়গাতে একই কথা বলছেন। সুতরাং আমি মনে করি যে এখানে কথাকে বাড়িয়ে বিতর্কটা তৈরি করা হয়েছে, এবং ভালো করে পড়লে ভালো করে বুঝলে আমি মনে করি এখানে খুব বেশি বিতর্ক নাই। তবে মাঝে মাঝে এরকম উত্তপ্ত হওয়া ভালো, আমরা টকশোতে এসে কথা বলতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে। মঞ্জু ভাই যেটি বলছিলেন যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে এই যে উত্তপ্ত হওয়া ভালো, মাঝে মাঝে রাজনৈতিক অঙ্গনকে এইভাবে উত্তপ্ত করতে হয়। কিছু বিষয় কিন্তু আরও উত্তপ্তের তাপটা বাড়িয়ে দিচ্ছে। যেমন যদি বলি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব। এবং আজকে যেটা উপদেষ্টা আসিফ তিনি বলেছেন, উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে এবং সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ অনুচিত বলেও জানিয়েছেন তিনি। আর ছাত্ররা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেটি আক্তার হোসেন তিনি বলেছেন। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন, সজীব ভুঁইয়ার বক্তব্য যদি আমরা দেখি সেটাও কিন্তু একটা মানে একই ধরনের বক্তব্য, মিল আছে। তবে সরকারের থেকে যদি কেউ রাজনৈতিক দল গঠন করেন, সেটা তো সরকারের একটা প্রভাব থাকবেই। তো সেই রাজনৈতিক দল গঠন করার আগেই যদি তারা মানে সরকার থেকে বেরিয়ে যেয়ে বলেন যে না আমরা এখন রাজনৈতিক দল গঠন করব, আমরা এখন আর সরকারের সাথে থাকবো না, তাহলে কিন্তু একটা দিক থাকবে। আর রাজনৈতিক দল গঠন হওয়ার পরে যদি তারা যোগদান করেন তাহলে কিন্তু একটা প্রভাব থাকবে। কারণ এই রাজনৈতিক দলটা আমরা শুনতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি যে এখানে কিছু কিছু সংস্থাকে মানে লাগানো হয়েছে যে এই রাজনৈতিক দলটাকে গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তো সেই কারণে জনমনে কিন্তু একটা আশঙ্কা আছে। আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আমরা কোনো রাজনৈতিক দলের উত্থান বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান কিংবা রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমরা সবসময় স্বাগত জানাই। যদিও একজন ছাত্র সমন্বয়ক আজকে বলেছেন যে বিএনপি এটাকে হুমকি মনে করছে। বিএনপি এটাকে হুমকি মনে করছে না, বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। আজকে নয়, আরও প্রায় 2 মাস আগে প্রকাশ্যে জনসভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দেশ জাতির প্রয়োজনে কোনো যদি রাজনৈতিক দল গঠন হয় এখানে আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং উনি কিছুদিন আগেই আরেকটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আলোচনা সভায় বলেছেন যে আমরা বা দেশবাসী এটাতে বিচলিত নয়, আমরা তাদেরকে ওয়েলকাম করি। রাজনীতির ময়দানে রাজনীতি দিয়েই কিন্তু তাদেরকে আমরা মোকাবেলা করব। এখানে কিন্তু আমাদের অন্য কিছু ভাবার, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা আগেই বলেছি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে যদি এখানে প্রশ্ন করা হয় যে আগামী ফেব্রুয়ারিতে যদি তারা রাজনৈতিক দল গঠন করে, তাহলে সরকারে যারা আছেন তারা রাজনীতি করবেন না, যেমনটি বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা যদি রাজনীতি করতে চায় তাহলে কি তাদের পদ ছেড়ে তারপর রাজনীতি করতে হবে? অবশ্যই তারা যদি, আসিফও আজকে তাই বলছে, আর তারা যদি মানে রাজনৈতিক দলে থেকে আপনার আবার সরকারি উপদেষ্টা থাকে তো সরকারের যে নিরপেক্ষ চরিত্র সেটা তো হারাবে এবং সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। সেই কারণে আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষ চরিত্রটাকে হারানো যাবে না এবং সরকারের যে কাজগুলো রয়েছে সেটাও নিরপেক্ষভাবেই দেখতে হবে, তাই না? এখানে যেমন আজকে নাহিদ সাহেব যে কথাগুলো বলেছেন যে বিভিন্ন পদে, যে মঞ্জু ভাই যেটা উল্লেখ করেছেন, এখানে কেউ বিএনপির মনোভাবাপন্ন থাকতেই পারে, কেউ জামাতের, কেউ এবি পার্টির মনোভাবাপন্ন, কেউ ছাত্র গণ অধিকার ফোরামের পরিষদের মনোভাবাপন্ন বা অন্য রাজনৈতিক শক্তির মনোভাবাপন্ন থাকতেই পারে। তারা যদি যোগ্যতার রাখতে পারেন, নির্বাচনে যদি তারা প্রভাবিত না করতে পারেন তাহলে তারা সেখানে থাকতেই পারেন। আর যদি মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষতার স্বার্থে তাদেরও বেরিয়ে আসতে হবে, আসবে, কোনো সমস্যা নাই। আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের জন্যই গত 15 বছর আমরা আন্দোলন করেছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য, তাই না? তো সেইটার মানে এইটার জন্য এত উত্তেজিত হওয়ারও কিছু নাই। মঞ্জু ভাই যে বলেছে মাঝে মাঝে এরকম উত্তেজনা থাকলে টক শোতেও আমরা এটা গরম করতে পারি, আবার কোনো উত্তেজনা
যদি আপনার জাতীয় ঐক্যকে বিনষ্ট করে সেরকম উত্তেজনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই মঞ্জু ভাইও আমার সাথে একমত হবে। এই জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন রাখবো, কিন্তু ফোনে দর্শক আছে, একটু যুক্ত হব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম মোহাম্মদ রাশেদ ইসলাম, আমার বাসা ঠাকুরগাঁ। আমার প্রশ্ন হচ্ছে প্রিন্স মাহমুদের কাছে। এই যে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দল করতেছে, তারা এত অর্থ পাচ্ছে কোথায়? আর আন্দোলন কি শুধু ওরাই করছিল না আমরাও করছিলাম? আমি আন্দোলনে যাই, আমার প্রাইভেট জবটা হারাইছি, তাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু এদের ব্যবহার আচার দেখে এখন মনে হচ্ছে যে এটা স্বাধীন করায় ভুল করছি দেশটা আমরা। ধন্যবাদ। আরো একজন আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম মাহমুদ আবুল হাসেম। জি বলুন। আমার নাম মাহমুদ আবুল হাসেম, আমি চৌহানা জীবন করতে বলছি। জি হাসিম সাহেব, শুনতে পাচ্ছি। বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা যে দল গঠন করছে, এদের আয়ের উৎসটা কি? এরা টাকাটা অর্থটা পাবে কোথেকে? রাষ্ট্রের টাকা নাকি নিজের ব্যক্তিগত টাকা? আয়ের উৎস কোথায়? জি প্রথমে যদি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকে নেই। একজন প্রশ্ন করেছে যে ওরা এত উত্তেজিত কেন বা ওরা অস্থির কেন। এই বয়সটা তো অস্থিরতার বয়স, এবং এই অস্থিরতার বয়সের কারণেই তো তারা আন্দোলন করতে পেরেছে, রক্ত দিতে পেরেছে, জীবন দিতে পেরেছে। আমরা যখন আন্দোলন নিয়ে খুব ঝামেলায় পড়েছি, যে আমরা নানা কৌশলগত আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশি নির্যাতনের মুখে আমরা কোনোভাবেই আন্দোলন দানা বাঁধানোর সর্বোচ্চ চেষ্টা করেও আমরা আগাতে পারছিলাম না, তখন কিন্তু আমরা সবসময় ভাবতাম যে এই আন্দোলন সবসময় হয়েছে কিন্তু ছাত্র এবং শ্রমিকরাই আন্দোলনে সবসময় বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তো যার কারণে তাদের এই অস্থির বয়সের কারণে ওদের আচার ব্যবহার হয়তো কিছুটা আমাদের কাছে, আমরা যারা একটু সিনিয়র, তাদের কাছে খারাপ লাগতে পারে। তো আমি মনে করি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতে হবে, এবং এভাবেই তারা পোক্ত হয়ে উঠবে। এই যে একজন দর্শক প্রশ্ন করলেন, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। এই সমালোচনা তারা শুনবেন, সমালোচনা তারা গ্রহণ করবেন। আরেকজনের প্রশ্ন করেছেন যে তাদের আর্থিক আয়ের উৎস কি। তো আন্দোলন যে সংগ্রাম করেছে, তখন তো আপনি এই প্রশ্নটা করেন না যে আয়ের উৎস কি, এত বড় বড় মিছিল কিভাবে করছে, কিংবা তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ত্রাণের বিশাল মানুষ এসে তাদেরকে ত্রাণ দিয়েছে, আমরা তো দেখেছি যে তাদের প্রতি মানুষের এক ধরনের সহমর্মিতা আছে। এখনও হয়তো মানুষ সেই সহমর্মিতা নিয়ে তাদেরকে সাহায্য করছে, এবং আমরা তো দেখছি যে তাদের অনেক ওয়েল উইশার আছে, অনেকে চান যে একটা নতুন রাজনীতি গড়ে উঠুক। কিন্তু একটা সত্য কথা যে এই প্রশ্নগুলো কিন্তু রাজনীতিতে আগে যেটা করে নাই, যেমন আপনি যদি এখন দেখেন, এখন যদি তারা একটা ত্রাণ তৎপরতার জন্য আহ্বান জানায়, অনেকে প্রশ্ন করেছেন যে এখন কি সেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেবে কিনা। এবং তাদের ওই ত্রাণের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে অ্যাকাউন্টে টাকা রয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড হয় নাই। তো কথা হচ্ছে, আমি এটাকে এইভাবে দেখি যে আপনি যখন কাজ করতে যাবেন, তখন আপনাকে মানুষ প্রশ্ন করবে। আপনি যদি রাজনীতি করতে চান সঠিকভাবে, আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমরা যে পুরানো দলগুলোকে সমালোচনা করি, বিএনপি, আওয়ামী লীগ বা বিভিন্ন দলের স্বচ্ছতা নাই, এটা নাই, আমাকেও তো করবে। কালকে আমি যখন রাজনৈতিক দল করব, আমাকেও একই প্রশ্ন করবে, আপনি কি স্বচ্ছতা পালন করছেন, আপনার গণতান্ত্রিক পদ্ধতি আপনি কতটুকু ফলো করছেন। তা আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। যে দর্শক প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ দেই। ঠিক একইভাবে আমি ছাত্রদেরকেও বলবো, যারা নতুন রাজনীতির উদ্ভাবন করতে যাচ্ছেন, তাদেরকেও মনে করতে হবে যে এই কোশ্চেন কিন্তু বিরক্ত হওয়া যাবে না, এই কোশ্চেনের জবাব দিয়েই মানুষের গ্রহণযোগ্যতাটা তৈরি করতে হবে। আমি এখনও মনে করি তাদের আর্থিক স্বচ্ছতা আছে, সেটা করেই জনগণের সাহায্য নিয়ে তারা কাজ করছে, সরকারি কোনো সাহায্য নিয়ে তারা করছে না। আমার কাছে যেহেতু প্রমাণ নাই, আমি সেই ধরনের ইঙ্গিত নিয়ে কথা বলতে চাই না। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকে জানতে চাবো, এই যে দুজন দর্শক দুই ধরনের প্রশ্ন করলেন, একজন ছাত্রদের ব্যবহার নিয়ে করলেন, আর একজন ছাত্রদের আয়ের উৎস, বিশেষ করে রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে, এই আয়ের উৎস নিয়ে জানতে চেয়েছেন। আপনার মতামত জানতে। আমিও মঞ্জু ভাইয়ের মতোই উত্তরটা দিতে চাই যে তাদের বয়স তরুণ বয়স, তরুণদের মধ্যে একটা উত্তেজনা তো থাকবেই, অস্থিরতা থাকবেই। তো সেই উত্তেজনা অস্থিরতা আছে বলেই হয়তো মাঝে মধ্যে এরকম কিছু কথাবার্তা বা আচরণগুলো হচ্ছে। তো আমি আশা করি যে তারা বাস্তবতা অনুধাবন করবে এবং বুঝবে, যেহেতু জাতীয় রাজনীতির অঙ্গনে তারা আসতে চাচ্ছে, সেই কারণে জাতীয় রাজনীতির যে মেরুকরণ বা যে ধারা, সেটাকে তারা অনুধাবন করবে। আর আমাদের যারা প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন বা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, তাদেরও উচিত তাদেরকে একটু গাইড করা, তাদেরকে সমঝায় যেন তারা চলতে পারে। রাজনীতি কিন্তু এত সহজ বিষয় না, তাই না?
গ্রামে যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাদের মধ্যে আস্থার সৃষ্টি করতে হবে, গ্রহণযোগ্যতার সৃষ্টি করতে হবে, তাহলেই না রাজনীতি। আপনি ধরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান করেছে, এটার একটা প্রেক্ষাপট। এটা পরবর্তীতে যে আবার একটা রাজনৈতিক দল, সেখান থেকে আবার নতুন কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হবে, এটা নিশ্চয়ই আপনার অনুধাবন করতে হবে। যেমন ধরেন ডাকসুর ভিপি ছিলেন নূর সাহেব। তো নূর সাহেব যখন ডাকসুর ভিপি হওয়ার আগে বা ভিপি হওয়ার পরে যে মুভমেন্ট করেছেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু এক ধরনের ছিল। কিন্তু উনি যখন গণ অধিকার পরিষদ করেছেন, রাজনৈতিক দল, সেটার প্রেক্ষাপট কিন্তু আবার ভিন্ন। তো এগুলো বিবেচনা নিয়ে কাজ করতে হবে। আর অর্থের ব্যাপারে আমি মঞ্জু ভাইয়ের সাথেও একমত যে আসলে আমার জানা নাই যে তাদের অর্থের উৎসটা কোথায়। তবে নিশ্চয়ই সরকার এই ব্যাপারে দৃষ্টি রাখবে, সরকারের বিভিন্ন সংস্থা দৃষ্টি রাখবে। আমাদের উপর যেরকম দৃষ্টি রাখে তাদের উপরে সেই দৃষ্টিটা থাকবে বলেই আমরা আশা করি। আর এখানে আপনার বিভিন্নভাবে যে কথাগুলো বলা হচ্ছে, যেমন একটু নাহিদ সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য একটা নিরপেক্ষ সরকারের নামে 111-এর মতো কিছু করার চেষ্টা করছে। বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি তো ক্ষমতায় যেতেই চাবে। ক্ষমতায় যেয়ে তো বিএনপি তার নীতি আদর্শ, জনগণের জন্য যে তার কমিটমেন্ট, তার যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, এগুলো বাস্তবায়ন তো করবে ক্ষমতায় যেই। তো ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন আশা করে। বিএনপি মনে করে, জনগণও মনে করে নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই সেটা আপনার বিএনপি জনগণের রায় নিয়ে হয়তো সরকারে যাবে। তো তাহলে আমরা প্রশ্ন করতে চাই না, প্রশ্নটা তুলতে চাই না যে বর্তমান সরকার কি তাহলে নিরপেক্ষ নয়? তা আমরা তো বর্তমান সরকারকে নিরপেক্ষই মনে করি এবং এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি, এখনও করছি। তো সেই কারণে আমরা মনে করি যে সরকারের উপদেষ্টা বা সরকারের মধ্যে থেকে এমন কারোরই এমন কোনো আচরণ বা বক্তব্য আসা উচিত নয় যেটা সরকারের নিরপেক্ষ চরিত্র নষ্ট করবে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এই যে যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কাদের কথা বললেন, কারা আওয়ামী পুনর্বাসন চাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা তো বলেছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা, তাই না? এই যে একে অপরকে এক ধরনের হেয় করে কথা বলা বা একটা ব্লেম করা, বা এটাকে আমরা যেটা আমাদের ইয়াতে বলি যে এক ধরনের ব্লেম গেম, তো এটা আমাদের রাজনীতির একটা কদর্য রূপ, এটা করে আমরা অভ্যস্ত। তো আমি আবারও যেটা বলি আর কি, যে কাকে ইঙ্গিত করছে যদি আমি যদি কোনো এখানে ভরিতা না করি, তাহলে এটা সবাই বুঝছে যে এটা হয়তো বিএনপিকে ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছে তারা, যে বিএনপি আন্দোলন করে পিছু হটে গেছে, বিএনপি এখন দেখেন বিএনপির আমরা অনেক সমালোচনা করেছি, ঠিক আছে, কিন্তু আমার ঠিক মনে পড়ে, মানে আমি আজকে হয়তো পাবলিকলি বলছি, আজকে যদি এরকম একটা পরিবেশ না থাকতো এভাবে হয়তো বলতাম না। বিএনপির নেতাদেরকে আমরা তখন প্রায় বলতাম যে আপনাদের এত মানুষ, এত আপনারা একটু ভায়োলেন্ট হন না কেন? ভায়োলেন্ট মিনস দেখেন এবারের আন্দোলনের কিন্তু একটা রূপ ছিল ভায়োলেন্ট। ভায়োলেন্টটা কি? ছাত্ররা ততক্ষণ পর্যন্ত শান্ত ছিল যতক্ষণ পর্যন্ত পুলিশ তাদেরকে আক্রমণ করে নাই। আমরা তো দেখেছি তারা বঙ্গভবনে গেছে, পুলিশ তাদেরকে তখনও বাধা দেয় নাই। তো যখনই যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদেরকে মারা শুরু করলো, নৃশংসতা চালালো, তখন কিন্তু মানুষ উত্তেজিত হয়েছে। এবং এবারের আন্দোলনে কিন্তু বহু থানা ঘেরাও করেছে মানুষ, থানা পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এগুলো কিন্তু আন্দোলনের একটা রূপ লাভ করেছে। বিএনপিকে আমরা দেখেছি, বিএনপি এই জায়গায় কখনো যায় নাই। যেমন আপনি যখন দেখবেন বিএনপির বিশাল বিশাল সমাবেশ হয়েছে সারা দেশে, আমি রংপুরের কথা জানি, সেখানে আরও কয়েক জায়গায় দেখেছি, বরিশালে যে নদী সাঁতরে মানুষ এসেছে, তারপরে বিএনপির বিভিন্ন জায়গায় বিশাল বিশাল সমাবেশ হয়েছে। কিন্তু আমরা বিএনপিকে সবসময় মানে একটা মানে সাধারণভাবে একটা মানে আওয়ামী লীগের লোকরা তো ওগুলো নিয়ে হাসি তামাশা করতো যে পুলিশ আসার পরে বিএনপির লোকরা নাই, বা 28শে অক্টোবর যেটা হয়েছে, 28শে আগস্ট না অক্টোবর, 28শে অক্টোবরে যেটা হয়েছে যে বিএনপির বিশাল লক্ষ লক্ষ মানুষ, কিন্তু পুলিশের 4 ঘন্টার অপারেশনে দেখা গেছে যে বিএনপির লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে, অথবা বিএনপিকে আমি তুচ্ছতাচ্ছিল্য করছি, কিন্তু বিএনপি তো এত বড় একটা 15 বছরের আন্দোলনের একটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে এসেছে। একটা রাজনৈতিক দলের ভালো দিক, তার সমালোচনার দিক আমরা অবশ্যই করব।
আজকে যদি বিএনপি এই নেতৃত্বটা দিতে পারত, আজকে যদি ছাত্ররা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে বা যেভাবে আবু সাইদ হাত তুলে দাঁড়িয়ে জীবন দিয়েছে, আমরা যদি সেটা দাঁড়াতে পারতাম, তাহলে তো ইতিহাসের বিজয়ের মালাটা আমাদের গলাতেই থাকতো। আজকে আমরাই বা কেউ বা বিএনপির লোকেরাই তো আজকে সরকার চালাতো। যেহেতু ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে সরকার হয়েছে, এখন এই যে আলোচনাগুলো হচ্ছে, কথাগুলো হচ্ছে, এই কথাগুলো আমি মনে করি এটা একটা সময় আমাদের কাছে খারাপ লাগবে যে আমরা একটু শান্তিপূর্ণ অবস্থান পেয়েছি বা একটা বিজয়ের গৌরব পেয়েছি বা একটা অপেক্ষাকৃত ভালো সময় পেয়েছি, সেই সময় আমরা একে অপরের কাদা ছোড়াছুড়ি করেছি। আমি মনে করি বিএনপিকে সমালোচনা করা যায়, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে বিএনপি যত বড় দল, আমি যখন তত বড় দল হব, আমার যখন তত বড় শক্তি থাকবে, তখন কি আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবো কি না? দেন বিএনপিকে যখন সিদ্ধান্ত নিতে হয় যে সে পুলিশকে ঘেরাও করবে, থানা আক্রমণ করবে, তখন বিএনপির নেতৃত্বে কিন্তু তার কর্মীদের কি অবস্থা হবে, নেক্সট সিচুয়েশন কি হতে পারে, কোন সিকোয়েন্স অ্যারাইজ করতে পারে, এগুলো বিএনপিকে ভাবতে হয়। ছাত্র আন্দোলন, রাজনৈতিক আন্দোলনকে তো এগুলো ভাবতে হয় না। আমরা তো ছাত্র জীবনে আমরা যখন সংগ্রাম করেছি, কোথায় রাত্রে গিয়ে থাকবো, এরপরে পুলিশের সাথে লাঠালাঠি করার পরে যে কী হতে পারে সেটা নিয়ে তো ভাবি না, আমরা তো করে দিয়েছি। এরপরে যখন দেখেছি পুলিশের আক্রমণ, তখন আমরা বুঝেছি যে এটা ঠিক করেছি কিনা। তো সেজন্য আমি যেটা মনে করি, এই আন্দোলনে বারবার যে কথাগুলো ঘুরে আসছে, যে আমরা আকারে ইঙ্গিতে, এটা আমি বিএনপির দুঃখের সাথে বলছি, আমি শুধু বিএনপিকে বলছি না, আমরা যারা পুরানো রাজনীতির কর্মী আছি, আমাদের অনেকে দেখেছি আমরা ছাত্রদের সম্পর্কে হেয় করে কথা বলেছি, যে ওরা হঠাৎ করে 3 সপ্তাহ 1 মাসের জন্য কোত্থেকে আসলো, ওরা তো নির্বাচন যখন আমরা ভোট দিতে পারি নাই তখন তো ছাত্ররা কেউ আসে নাই, এই নানা কথা আমরা বলছি। কিন্তু আবার ছাত্ররা বলছে যে ওনারা তো পারেন নাই 15 বছর, আমরাই তো এসে বিজয় অর্জন করেছি। এই দুই কথার মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হবে, সন্তান যেমন বাবাকে অস্বীকার করতে পারে না, ঠিক বাবাকেও কিন্তু সন্তানকে স্বীকৃতি দিতে হয়। সন্তান যখন একটা বড় কৃতিত্ব জাহির করে, তখন বাবাকে বলতে হয় যে আমার সন্তান আমাকে ছাপিয়ে গিয়েছে। আমি এখানে অনুরোধ করব, রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে প্রিন্স ভাই আছেন বা আমাদের কথা হয়তো অনেকে শুনছেন, আমরা বলবো এই নতুন পুরাতনের দ্বন্দ্বের জায়গায় দাঁড়িয়ে একে অপরের প্রতি, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, একে অপরের কৃতিত্বকে স্বীকার করতে হবে। ছাত্রদেরকে আমি অনুরোধ করব, তোমরা এ কথা বলার দরকার নাই যে আপনারা কোথায় ছিলেন, পারেন, বলেন যে আপনারা অনেক লম্বা সংগ্রাম করেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি, বিজয় হয়েছে। ঠিক তেমনিভাবে বিএনপি সহ আমরা যারা আছি, আমাদের বলা উচিত, হ্যাঁ, আমাদের 15-16 বছরের সংগ্রামে আমরা শেখ হাসিনাকে কোণঠাসা করেছিলাম, কিন্তু পরাজিত করতে পারি নাই। তোমরা এসেছো বলে আমাদের শক্তি তৈরি হয়েছে, আমরা পরাজিত করতে পেরেছি। আসো এবার দেশটা সবাই মিলে আমরা গড়ি। এই মুডটা ছাড়া আমাদের এই বিজয়ের অর্জনটা নস্যাৎ হবে। শুধু কাদা ছোড়াছুড়ি ছাড়া এর বেশি কিছু আমরা পাবো না। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে একটু আসবো। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এটি নিয়ে আপনার মতামত একটু জানতে চাব। জি, আসলে বলতে চাই যে নাসিরউদ্দিন সাহেব বেশ কিছুদিন যাবৎ কিছু বক্তব্য দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছেন যে উনি কি সবসময় আলোচনায় থাকতে চান কিনা আমি বুঝতে পারছি না। তো উনি বলেছেন যে জিয়াবাদ এবং মুজিববাদ। আপনারা কি কখনো শুনেছেন বিএনপির প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কোনো নেতাকর্মী জিয়াবাদ শব্দটি উচ্চারণ করেছে? আমাদের রাজনীতির অভিধানে তো জিয়াবাদ বলে কোনো কিছু নেই। আমাদের রাজনীতির অভিধানে জিয়াবাদ বলে কিছু নেই। তো উনি এই জিয়াবাদ শব্দটি কোথার থেকে আবিষ্কার করলেন? এইসব মানে আবিষ্কার করে এইসব কথা বলে অহেতুক একটা উত্তেজনা এবং বা বিশৃঙ্খলা সৃষ্টি করার এটা একটা উস্কানিমূলক তৎপরতা কিনা এটা আমার বোধগম্য নয়। তো এইখানে জিয়াবাদ বলে কিছু নেই। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গর্বের ধন, মহান স্বাধীনতার ঘোষক, তিনি বাংলাদেশের সর্বপ্রথম জনগণ দ্বারা নির্বাচিত সর্বপ্রথম রাষ্ট্রপতি এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে মেলবন্ধন এবং সেই জাতীয়তাবাদের যে স্পিরিট, সেই স্পিরিটের কারণে তো আজকে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজকে সুরক্ষিত রয়েছে। এবং সেই জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ মনে প্রাণে গ্রহণ করেছিলেন।
এই গত 15 বছর আওয়ামী লীগ এই জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে অপমানিত করার জন্য এমন কোনো কথা নেই যেটা তারা বলে নেই। এমনকি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথা, যে অবদান সেই মুক্তিযুদ্ধে, সেই কারণে জিয়াউর রহমানকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ যেই মানে খেতাব, বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল। সেই বীরত্তম শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, ওনার প্রদত্ত যে বীরুত্তম খেতাব, সেটা নিয়েও আওয়ামী লীগ সমালোচনা করেছে এবং জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। এই কথা বলে তো আওয়ামী লীগ মানে তাদের জাতির পিতা যেটা তারা বলে শেখ মুজিবুর রহমানকে, তো তাকে তো অস্বীকার করেছে। তো আজকে এই কিন্তু জিয়াউর রহমানের যে রাজনীতি, তার যে অবদান, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের উন্নয়ন, ভাগ্যের পরিবর্তন, হ্যাঁ শেষ করছি, করা, সেইটা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু কখনোই আমরা বলি না এটা জিয়াবাদ। নাসিরউদ্দিন সাহেব কোথার থেকে এই জিয়াবাদের আবিষ্কার করলেন, এটা ওনাকে একটু জিজ্ঞেস করলে ভালো হয়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমরা রাজনীতির হিসেব নিকাশ এই বিষয়টি রেখেছিলাম, নির্বাচনমুখী আপনাদের চিন্তা ভাবনা কি একটু জানতে চাইব। নির্বাচনের ব্যাপারটা আমরা বারবার বলেছি যে দেখেন, নির্বাচনের জন্য কিন্তু সংস্কার দরকার, কারণ আমরা তো নির্বাচন ব্যবস্থাটাই হারিয়ে ফেলেছিলাম 15 বছর নির্বাচন না পেয়ে। তো সেজন্য আজকে গতকালকেও আমি দেখেছি যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বলেছেন যে উনি মিনিমাম সংস্কারের কথা বলেছেন। প্রফেসর ইউনূস কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমরা 6টা সংস্কার কমিশনের রিপোর্ট আসবে, আসার পরে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসার পরে ওনারা যেই সংস্কারগুলো বলবেন সেগুলো আমরা করে ওনারা যদি বলেন যে এতটুকু করেন, অতটুকু করে আমরা ইলেকশনে যাব। এবং একটা জায়গায় কিন্তু এসেছেন, একটা কথা আমাদের এখানে পরিষ্কারভাবে এসেছে যে ওনারা ডিসেম্বর আর একটা হচ্ছে নেক্সট জুন, 2টা টাইম লাইন বলেছেন। অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর, আর একটু বিস্তারিত সংস্কার হলে তাহলে জুন। আর আমি মির্জা ফখরুল ইসলামের যে ইন্টারভিউ পড়েছি, সেখানে উনি বলেছেন যে এই সংস্কার কমিশনে অনেকগুলো সুপারিশ এসেছে যেগুলো বিএনপির সাথে মিলে যায়। যেমন আমাদের অনেকগুলো সুপারিশ আমরা দেখেছি সুপারিশমালার সাথে মিলে যায়, যেগুলো মিলে যায় সেগুলো তো সংস্কার করতে কোনো অসুবিধা নাই। আর যেগুলো মিলছে না সেগুলোর ব্যাপারে আমাদের কনসেনসাসের একটা ব্যাপার থাকবে, যদি না মিলে আমরা একমত না হই সেগুলো থেকে যাবে। আর এই জন্য আমি যেটা মনে করি, যেগুলোর সাথে মিলে যাচ্ছে আমাদের সবাই, যেমন ধরেন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী 2বার বেশি থাকতে পারবেন, এটা যে আমরা মিলে যাচ্ছে, এইগুলোকে সংস্কারের নিয়ে নির্বাচনে গেলে আমি কোনো বিভক্তি দেখতে পাই না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।